আজকে আমাদের সাথে আছেন অনুজ প্রকাশনীর জনপ্রিয় অনুবাদক আমাদের ফাহিম মোর্শেদ ভাইয়া। তো ভাইয়া কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভাইয়া, কি অবস্থা আপনার? কি আপনি আমিও কেমন ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমিও আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আপনি কেমন আছেন এবং আপনার আশেপাশে পরিস্থিতি কেমন? আপনার আশেপাশের মানুষ কেমন আছে? সবকিছু যদি একটু বলতেন। আমার আশেপাশের মানুষ তো সবাই ভালোই আছে আলহামদুলিল্লাহ। কেউ ভালো না থাকলেও তাদেরকে ভালো রাখার জন্য আমি আছি। তো আচ্ছা আচ্ছা, হোপফুলি আশেপাশে সবাইকে নিয়ে বেশ, ভালো আছে। বাহ, অসম। আর আমরাও তো আপনার আশেপাশে আছি আশা করি, অনলাইনের হুম, মাধ্যমে, অফলাইনে না থাকলেও। অনলাইনের মাধ্যমে শেয়ারিং দ্য পজিটিভিটি আচ্ছা। অনলাইনের মাধ্যমে বলি। অবভিয়াসলি অবভিয়াসলি। তো আমরা যেটা আগে ঘোষণা দিয়েছিলাম, আমাদের প্রতিটা লাইভে একটা করে কুইজ হবে। আর হুম, কুইজটা লাইভ চলাকালীন দেওয়া হবে এবং কুইজের উত্তরটাও আপনাদেরকে কমেন্ট করতে হবে লাইভ চলাকালীন। লাইভ শেষ হলে আর আমরা উত্তর নিব না। তো আজকের কুইজে আমাদের কোয়েশ্চেন হচ্ছে, আমি একটু কোয়েশ্চেনটা বের করে দেখাই। আহ, তো আজকের কুইজ হচ্ছে অনুজ প্রকাশনী বা এশিয়া পাবলিকেশনে ফাহিম মোর্শেদ ভাইয়ার প্রথম অনুবাদ বই কোনটি? এটি হচ্ছে আজকের কুইজ। আমি আবারও বলছি, অনুজ প্রকাশনী এবং এশিয়া পাবলিকেশনে লেখা ফাহিম মোর্শেদ ভাইয়ার প্রথম অনুবাদ কোনটি? আপনাদেরকে লাইভ শেষ হওয়ার মধ্যে উত্তর দিতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে আপনাদেরকে লাইভটা সর্বোচ্চ শেয়ার করতে হবে এবং আমাদের কমেন্ট সেকশনে সর্বোচ্চ শেয়ার করতে হবে। তো এটাই হচ্ছে আপনাদের শর্ত। তো সবাই কুইজে আনসার দিয়ে দিন। তো আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের লাইভে এবং আমাদের ফাহিম ভাইয়ের কাছে কনসেন্ট্রেট করব। হুম। আচ্ছা ভাইয়া, তো আপনি যে লেখালেখিতে এসেছেন, কখন এসেছেন, কেন এসেছেন এবং অনুবাদ কেন চয়েস করেছেন, একটু যদি আমাদের মাঝে শেয়ার করেন। আচ্ছা, আহ, আমার তো 2020 সাল থেকে রাইটার্স ক্লাব বিডি নামে একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা হচ্ছিল। আহ, ওই পার্টিকুলার প্ল্যাটফর্মে কো ফাউন্ডার ছিলাম আমি। দেন ওই প্ল্যাটফর্মে কাজ করার সুবাদে নর্মাল মানে আর্টিকেল বা ব্লগ এগুলো লেখা হতো রাইটার্স ক্লাবের মধ্যে, এবং রাইটার্স ক্লাবের আমাদের যে ওয়েবসাইট ছিল ওই ওয়েবসাইটে। তো সেখানে লিখতে লিখতে এক সময় নীলাপু আমাদের গ্রুপের ফাউন্ডার, উনি আমাকে একটা আহ, একজন প্রকাশক, উনি অনুবাদক খুঁজছিলেন শব্দশৈলীতে, যে অনুবাদক খুঁজে একটা পোস্ট দেওয়া হয়েছিল যে অনুবাদক হায়ার করছে বা এরকম, ওইখানে পাণ্ডুলিপি আর কি সাবমিট করা লাগবে। করলে ওইখান থেকে কিছু বাছাইয়ের পর তারপরে তারা অনুবাদক। তো তখন মনে করলাম যে একটু ট্রাই করে দেখি কিরকম হয়। এবং এর আগে মানে অল্প কিছু আর্টিকেল অনুবাদের কাজ করেছিলাম, বাকি এরকম বড় পরিসরে কোনো কাজ করা হয়। তো ওইখানে যেহেতু অনুবাদক খুঁজছিলেন 2021 সালে এটা, এন্ড 20 সালে যেটা বললাম যে আর্টিকেল লেখার কাজ বা পুরো বাকি জার্নি ওইটা পুরো 2020-এ চলে, কিন্তু 21-এ যে অনুবাদক হিসেবে ওইখানে লেখা পাঠাই, এন্ড দেন সিলেকশনের পর আস্তে আস্তে করে অনুবাদের জার্নিতে চলে আসা। আচ্ছা, বাহ, বেশ। তো ভাইয়া যেহেতু একজন অনুবাদক, অনুবাদকের পাশাপাশি ভাইয়া একজন লেখক। তবে লেখক হওয়ার আগে, লেখক হওয়ার আগে যে আপনি একজন পাঠক, সো হুম, পাঠক হিসেবে, হুম। পাঠক হিসেবে আপনি এখন বর্তমানে কোন বইটা পড়ছেন? এখন বর্তমানে এই যে আমার সামনেই একটা বই আমি নিয়ে আছি, এইটা তোমাকে আচ্ছা নাম লেখা হুমায়ুন আহমেদের। আর আর একটা বইও শুরু করেছি। আহ, ওই বইটা আগে পড়া, ড্রাকুলা নাম। খুব ফেমাস একটা বই ড্রাকুলা, আগে পড়া, ওইটা রিড দিচ্ছি। তো এই দুইটা বই আচ্ছা, আপাতত এখন বলতে পারেন। বাহ। তাহলে ভাইয়া আহ বই পড়ার যে ম্যানেজমেন্ট বা বই পড়ার যে প্রোডাক্টিভিটি, এটাও লেখালেখির পাশাপাশি বই পড়া যেটা একসাথে সমান তালেই চলছে। যেহেতু লেখক, সো লেখালেখি তো পড়াটাও মাস্ট। আমার আমার হিসেবে তো লেখালেখি কম হয়। কারণ লেখা তো ওই যে বইমেলা কেন্দ্রিক হয়তো, বা আর্টিকেল লেখা বা এটা ওইটা হয়তো অল্পটাই, বাট মেজরিটি টাইম তো ট্রাই করি যে যতটুকু বেশি বই পড়া যায়। তারপরও মনে হয় যে আপনারা যেরকম বই পড়েন বা অনলাইনে যে পরিমাণ যারা বই নিয়ে কথা বলে বা যারা বই নিয়ে অ্যাকচুয়ালি যারা বইয়ের পাঠক আছে, অনেক পাঠক তো এমন আছে তারা হয়তো অনলাইনে নাইও, তাদেরকে আমরা চিনিও না। এরকম মানে আমরা তো হয়তো সবাইকে সোশ্যাল মিডিয়াতে জাজ করি যে আচ্ছা ওই সোশ্যাল মিডিয়াতে এটা লেখলো বা ওই ওই কাজটা করলো। অনেক মানে অ্যাকচুয়াল বোদ্ধা পাঠক এরকমও আছে যে যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে সে অ্যাভেলেবেলও নাই, সে হয়তো দিনের বেশিরভাগ সময়
আমরা যেমন রিল স্ক্রল করে যাচ্ছি বা লাইভ করতেছি, বই নিয়ে কথা বলতেছি, সে হয়তো বই পড়েই যাচ্ছে। তো ওইরকম পাঠক তো হওয়ার ইচ্ছা আছে অবশ্যই, কিন্তু এই যে টেকনোলজি ডিস্ট্রাকশনে তুলনামূলক কম বই পড়া হয়। রিসেন্টলি আপনার সাথে যে সময় কথা হচ্ছিল সে সময় শেয়ার করলাম যে রিসেন্টলি অডিও বুক শোনা হচ্ছে, মানে বই পড়ার পাশাপাশি অডিও বুকও শোনা হচ্ছে। তো রিসেন্টলি এটা বললে যে সত্যজিৎ রায়ের কিছু অডিও বুক শুনছি। ভারতের যে মিরের যে চ্যানেল আছে বা মির্চি বাংলা এইগুলো থেকে দেখা যাচ্ছে যে অডিও বুক গুলা ওইটাতে বেশি শোনা হচ্ছে। আরে বাহ, জোস ভাইয়া। আচ্ছা, তো আহ, আমরা পাঠকদের জন্য আরেকটা নিউজ এনেছি, সেটা হচ্ছে আপনাদেরকে আমরা প্রথমে যে কুইজটি দিয়েছি সেটা তো থাকছে, পাশাপাশি আপনাদের জন্য ট্রেন্ড ফলো করে আমরা নতুন একটা কুইজ এনেছি। কুইজটা কিন্তু খুবই ট্রিকি। কুইজটা হচ্ছে ড্যান ব্রাউনের প্রকাশিত নতুন বইটি অনুজ প্রকাশনীতে কে অনুবাদ করছে। এখানে একটা কোশ্চেন আপনাকে কিন্তু দুইটা আনসার দিতে হচ্ছে। প্রথমত, ড্যান ব্রাউনের প্রকাশিত নতুন বই কোনটি, এটা তো আপনাকে খুঁজে বের করতেই হবে। পাশাপাশি এই বইটি অনুজ প্রকাশনীতে কে অনুবাদ করছে, এই আনসারটি আপনার জলদি আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিন। আচ্ছা, তো আমরা ফাহিম ভাইয়ের কাছে আবারও ব্যাক করব। আচ্ছা ভাইয়া, আহ, বর্তমানে আমরা যদি দেখি পাঠকের সংখ্যা দিন দিন কমে আসতেছে, যেটা আমি শুনতেছি। যেহেতু আমি নিজে পাঠকদের একটা পরিবেশে থাকি, এই জন্য আমি এটা ফিল করি না, বাট আমি দেখছি সবাই হচ্ছে আস্তে আস্তে বই থেকে ফেসবুকের মধ্যে বেশি এডিক্টেড হয়ে যাচ্ছে, ফেসবুক রিল এডিক্টেড হয়ে যাচ্ছে। রাতে আপনার ঘন্টার পর ঘন্টা, একটা দুইটা তিনটা বেজে যায়, ফেসবুক রিল দেখতেই থাকে, কিন্তু বই তারা ধরে না। পাশাপাশি আমি আরো দেখতে পাই বইমেলা যখন হয়, বইমেলা প্রচুর ভিড় থাকে। তবে ভিড়টা হচ্ছে বই মেলার স্টলের চেয়ে, আপনার প্রকাশনী স্টলের চেয়ে ফুচকার দোকানের স্টলে ভিড়টা একটু বেশি থাকে। তো মানুষ যে আপনার বই থেকে আস্তে আস্তে সরে আসতেছে, আহ তো এই দিকটা আপনার ঠিক করার জন্য বা মানুষকে বইয়ের দিকে আবার নিয়ে আসার জন্য প্রকাশনী বলেন, লেখক বলেন, পাশাপাশি বইয়ের যে প্ল্যাটফর্ম গুলো থাকে, বিভিন্ন গ্রুপ থাকে, বেশ থাকে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কি কি কাজ করে আপনার মানুষকে বই পড়তে উৎসাহিত করতে পারে, যদি একটু জানান আমাদেরকে আপনার ওপিনিয়নটা। আচ্ছা, ফার্স্টে তো এই জিনিসটাই হ্যাঁ, আমি নিজেও খেয়াল করেছি যে রিসেন্টলি হতে পারে বিভিন্ন কারণে, মানে টেকনোলজির ডিস্ট্রাকশন বলি বা যে কোনো কারণে বলি, আমরা বই থেকে অনেকটাই দূরে সরে আসতেছি লাস্ট 2 বছরে, যেটা আরো অনেক বেশি হয়ে গেছে। এবং নিজের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে আগে একটা টাইমে অনেক বেশি 3 ঘন্টা হয়তো পড়ে ফেলছিলাম, বা অনেক বেশি বই ও বড় বড় মোটা মোটা উপন্যাস পড়ে ফেলতে একটা বেশি ডিস্ট্রাক্টেড ফিল হতো না, কিন্তু রিসেন্ট টাইমে আমি দেখছি যে হয়তো অত মনোযোগ ধরে রাখতে পারছি না। মনোযোগ ধরে রাখার জন্য আমার আমার নিজের জন্য আমি অডিও বুকে একটু শিফট হয়ে গেছি, যে অডিও বুক আমি শুনতে পারছি, বা হয়তো ইবুকও একটু পড়া হচ্ছে টুকটাক। তো প্রকাশনীরা বা বইয়ের গ্রুপরা তারা একটু দেখতে পারে যে এখন জেনজিদের বা ইউথদের তাদের মানে তাদের তারা এখন কোন জায়গায় বেশি টাইম দিচ্ছে। তো তারা যদি দেখা যায় যে তারা ইউটিউবে ফেসবুকে টাইম দিচ্ছে, আমরা তাহলে বইটাকে আরেকটু বেশি কেমন ডিজিটালাইজ করে ফেলা যায়। তো এই জায়গা থেকে কিন্তু ইবুক একটা ভালো অপশন হতে পারে, ইবুক বা বিভিন্ন টাইপের ডিজিটাল প্রোডাক্ট। নট নেসেসারিলি সবসময় পিডিএফ ফরম্যাটে ওইটা হতে হবে, বা পিডিএফ একদম ই বইয়ের মতন। ওইটাকে যদি আরেকটু ডিজাইন করে আরেকটু, কারণ আমাদের এখন ওই যে কালারফুল জিনিস দেখতে আরো বেশি ভালো লাগছে, বা শর্টে আমরা চেয়ে যাচ্ছি। তো এটাও একটা হতে পারে নতুন রাইটারদের জন্য, যে তারা হয়তো একটু আহ, ছোট সাইজের যদি বই বের করতে পারেন, বা তারা আহ, মানে পাইলট বেসিসে বা চেকিং করার জন্য যে আমার কেমন মার্কেট আছে ওইটা বোঝার জন্য তারা ই বুক বা অডিও বুকের দিকে, অডিও বুকটাও একটা ভালো অপশন। এটাতে প্রকাশনীর কাজ করতে পারে, এবং একই সাথে লেখক বা তার লেখকের সাথে যে লেখকের যে একটা মার্কেটিং টিম থাকে বা লেখকের সাথে যারা কাজ করে, তারা একই সাথে কিন্তু ওই নির্দিষ্ট সেই বইটার অডিও বুক ভার্সন ক্রিয়েট করতে পারেন। এটা একটা স্কিল ডেভেলপমেন্টের বইয়ের কথা যদি বলি জনরা ওয়াইজ, কারণ অডিও বুক দেখা যায় যে অডিও বুক আবার গল্পের বই শুনতে বেশি ভালো লাগে রাস্তায় জার্নি করার টাইমে, রাতের বেলা গল্পের বই বা হরর গল্প, থ্রিলার গল্প, এগুলো অডিও বুকে ভালো লাগে। কিন্তু আবার যদি নন ফিকশনে যাই, নন ফিকশনের কিন্তু আবার অডিও বুক ভালো লাগবে না অতটা। তো নন ফিকশনের জন্য যেটা করতে পারে সবাই মিলে, যে নন ফিকশনে একটা বইয়ের উপর বেস করে কিছু শর্ট ভিডিও বানানো যেতে পারে, যে বইয়ের উপর বেস করে বইটাকে কেন্দ্র করে বইটাকে ডিভাইড করে করে চ্যাপ্টার ওয়াইজ রিলস বানানো যেতে পারে। এখন বইয়ের মার্কেটিং এর জন্য তো অনেকে অনেক ধরনের জিনিস ট্রাই করছে। বুক ট্রেইলার হতে পারে, সেটা বুক প্রমোশনাল বিভিন্ন ভিডিও হতে পারে, বুক রিভিউয়ারদের দিয়ে রিভিউ হতে পারে, বই নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন। তো বই নিয়ে যতটা ক্যাম্পেইন করা যাবে, বই নিয়ে আরো যতটা আলোচনা বইয়ের গ্রুপ গুলাই করা যাবে,
অ্যান্ড সেই সাথে মিডিয়ারও যদি একটু সাপোর্ট থাকে অ্যান্ড একটু স্ট্র্যাটেজিক মার্কেটিং যদি আর একটু বইটাকে মানে নট জাস্ট যে বইটা পড়া লাগবে ওই জ্ঞান অর্জনের জন্য, ওই দিকে ফোকাস না করে এন্টারটেইনমেন্ট ওয়াইজও যদি একটু মার্কেটিং করা যায় তাহলে হয়তো কাজে লাগতে পারে। ওভারঅল আশাবাদী, দেখা যাক কি হয়। কিন্তু এটাও মেনে নিতে হবে যে অ্যাকচুয়ালি বইয়ের অডিয়েন্স কমে যাচ্ছে। এটাও সত্যি, এটা আসলে না মেনে উপায় নাই। এটাই। আচ্ছা, এই লাইভে অতিথি হলেন আমাদের ফাহিম মোর্শেদ ভাইয়া, যা কথা বলবেন উনি বলবেন, আমি হলাম সঞ্চালক হিসেবে জাস্ট কোয়েশ্চেনটা করব। তবে আমি একটা ছোট্ট কথা বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে যেটা আমি ফিল করি, বইয়ের ডিমান্ড আসলে কমছে বলে আমি মনে করি না। কেন সেটা বলি। ড্যান ব্রাউনের যে নতুন বইটা আসলো, দ্য সিক্রেট অফ সিক্রেটস, আপনারা যারা বই টুকটাক পড়েন, আপনারা যখনই ফেসবুকে ঢুকবেন, ড্যান ব্রাউনের সেই সিক্রেট অফ দ্য সিক্রেটস এই বইটার অ্যাড সব জায়গায় থাকে। আমি ফেসবুকে ঢুকলে খালি এই বইটা অ্যাড দেখি। শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে আমি নিজেই কিনছি, আমি নিজেই সেদিন কিনলাম বইটা। বাট আমি যখনই মানে ফেসবুকে ঢুকি এই বইটা আমার কাছে আসে। পাশাপাশি বইটার অ্যাড যে আসে শুধু এমনটা না, বইটা অনেকে কিনছে, কিনে পোস্ট করতেছে, তারপর অনেকে রিভিউ দিচ্ছে, অনেকে অ্যাড এর কমেন্ট সেকশনে পোস্ট করতেছে, তারপর বইয়ের যে কোয়ালিটিটা ভালো সেটাও সবাই পোস্ট করতেছে, কমেন্ট করতেছে। তো এই ব্যাপারটা দেখে আমি যেটা ফিল করলাম, আসলে বইয়ের ডিমান্ড কমে নাই। বইয়ের যেটা মার্কেট আছে, যেটা প্রমোশনাল ফিল্ড আছে, যেটাকে আমরা বলি ঢোল পেটানো, অর্থাৎ একটা সময় বই চলতো আপনার ভালো লেখার মাধ্যমে, আর এখন বই চলে কিসের মাধ্যমে? ঢোল পেটানোর মাধ্যমে। তো এই ক্ষেত্রে যেটা প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে তরুণ লেখকরা, যারা নবীন লেখক আছে, যারা নতুন নতুন বই প্রকাশ করতেছে, যাদের পাঠকের যে ফ্যান বেসটা থাকে, ফ্যান বেসটা একটু কম, তারা কিন্তু এই ব্যাপারটা একটু প্যারা খাচ্ছে, তারা প্রবলেম ফেস করতেছে। তারা ভালো লিখছে অনেকে, কিন্তু তাদের লেখাটা সবার মাঝে পৌঁছাতে পারতেছে না। তো আপনি অ্যাজ এ আপনাদের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, সো আপনি নবীন লেখকদেরকে কেমন উপদেশ দিবেন, বা তাদের প্রসেসিংটা কেমন হতে পারে যদি একটু বলেন? এটা নিয়ে তো আমার মনে হয় না যে আমি উপদেশ দেওয়ার জন্য পারফেক্ট মানুষ, বা কারণ আমি ওই কথারই তো পড়ছি নবীন লেখকের। তো আমি উল্টারও, আমি এই প্রশ্ন আপনার থেকে উল্টারও জানতে চাই ভাই, আপনি কি প্রথমে সাজেশন দিবেন আগে? তার আগে আপনার আগের পয়েন্টের সাথে না আমি একটু কিছু অ্যাড করি। যেহেতু এটা একটা পডকাস্ট টাইপের, আমি চাচ্ছি না যে বাধা কোনো হুম, ইন্টারভিউর মতন হোক। আগের পয়েন্ট ড্যান ব্রাউনের যেটা বললেন না, এটা আমি নিজেও খেয়াল করেছি যে অ্যালেক্স হরমোজির একটা বই রিসেন্টলি রিলিজ হয়েছে, যেটাতে প্রায় যতটুকু লাস্ট আপডেট দেখুন 1,000 কোটি টাকার বই সেল হয়েছে। 1,000 কোটি টাকার সে বইটা পুরোপুরি ওয়ার্ল্ড ওয়াইড তিনি সেল করেছেন। এখন তো সেল আরো বেড়ে গেছে। এখন হুম, এইটার কারণ উনি ইনফ্লুয়েন্সার, উনি ইনস্টাগ্রামে অনেক পপুলার, উনি আদার সোশ্যাল মিডিয়াতেও অনেক পপুলার, উনারও আদার বিজনেস আছে আরো অনেকগুলো জায়গায়। তো এইটা একটা ওয়ে হতে পারে তরুণদের, যারা হয়তো বইয়ের দিকে আসছে তারা হয়তো নিজেদের একটা পার্সোনাল ব্র্যান্ড আগে ক্রিয়েট করে নিয়ে সেই জায়গা থেকে, কারণ পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েশন ছাড়া বাইরের দেশের লেখকরাও যা দেখা যাচ্ছে যে তারা রেগুলার বিভিন্ন সেমিনারে যাচ্ছেন, রেগুলার বিভিন্ন পডকাস্টে যাচ্ছেন। আমাদের দেশে পডকাস্ট গুলো অনেকগুলা মানে শুধু বইমেলা কেন্দ্রিক হচ্ছে, বা যে কোনো অনুষ্ঠানে আমাদের কেন জানি আমরা শুধু ওই একটা মাস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তো নবীন লেখকদেরও বই যে সেল হচ্ছে না একদম তা না, বইমেলার মাসে কিন্তু ঠিকই হচ্ছে, বইমেলার টাইমে হচ্ছে, বইমেলার টাইমে হয়তো সবাইকে ডাকছে যে একটা ওই টাইমে একটা ফেস্টিভ মোডে থাকতেছে, ওই টাইমে বই সেল হচ্ছে। বাট বাকি পুরো বছর যেহেতু একটু বইমেলা থেকে ডিটাচ, বই থেকে ডিটাচ, বুক শপ থেকেও আমরা ডিটাচ, ওইটার জন্য দেখা যায় কি যে বাকি টাইম গুলা বই সেল হচ্ছে না। এই জায়গাতে আহ তরুণ যারা আমরা দেখতেছি, আমরা নিজেরাও ট্রাই করতেছি যে এখন আরেকটু পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য পার্সোনালি ফেসবুকে এসে আরো নিজের বইটাকে প্রমোট করা, পার্সোনালি ওই জিনিসগুলো নিয়ে কথা বলা, যার বই যেই টপিকে, সে যে ওই টপিকের এক্সপার্ট সেটা বোঝানোর জন্য হয়তো তাকে ওই টপিকের বিভিন্ন প্রুফ দেওয়া লাগছে। থ্রিলার বই রাইটার বলে আপনি এখন মার্ডার করে ফেলেন না তাই বলে, কিন্তু এরকম যে হয়তো যে বিভিন্ন ধরনের তাকে তাকে আর কি ওই অডিয়েন্সের নার্ভটা বোঝা লাগতেছে, অডিয়েন্সের সাথে কানেক্ট করাতে পারা যে আমার অডিয়েন্স অ্যাকচুয়ালি কি চাচ্ছে। আমি লেখাটা লিখছি, এই লেখা থেকে অডিয়েন্স কিরকম ফিডব্যাক চাচ্ছে, অডিয়েন্স এরকম ফিডব্যাক দিয়েছে, এখন কিভাবে চেঞ্জ করে আনা যায়। তো আপনার থেকেও আমি একটু জানতে চাই যে তরুণদের জন্য, আমাদের জন্য কি উপদেশ আপনার থাকবে? আসলে আমার নিজের এই পার্সোনাল ব্র্যান্ডিং এর যে ব্যাপারটা আছে লেখালেখির ক্ষেত্রে, এটা
দিন শেষে আমরা একটা জায়গায় আটকে যাই, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা কিসে? এটা হচ্ছে আপনার প্রচুর অ্যাড রান করতে হয়, তারপর রিভিউয়ারদেরকে একটা পেমেন্টের ব্যাপার-স্যাপার আছে, তারপরে এরকম আরো অনেক কিছু আছে। তারপর সবাইকে বই উপহার দেওয়া। আমরা নিজেরাই তো বই লিখতেছি আমাদের নিজের প্রফিটের জন্য। এখন আমরা যা প্রকাশ করলাম সব যদি আমরা গিফট করে দিই, তাহলে আমরা মানে আর পাচ্ছিটা কি? সো এই ব্যাপার যে কিছু আছে, ইনভেস্টমেন্টের যে ব্যাপারগুলো আছে, আপনি যদি খেয়াল করেন নবীন লেখক যারা আছে তাদের মধ্যে আপনার 70% হচ্ছে কি মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করে। তারা তাদের যেটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটাই ফিল আপ করে কিসের মাধ্যমে? এই যে বইটা প্রকাশ করার মাধ্যমে প্রথম বই হিসেবে তারা ইন্ডাস্ট্রিতে আসে। তো এখন আমি যদি বলি, আমারও এরকম খুব একটা আইডিয়া নেই, কারণ আমি নিজেও একজন নবীন লেখক। তো এটা তো আমি দর্শকদের কাছে একটু যাব। সবাই আমাদের সাথে আছেন। তো যারা যারা আমাদের লাইভটি দেখছেন কাইন্ডলি শেয়ার করে দিন। আর আপনাদেরকে আমি যে কুইজটা বলেছি, সবাই খুব জলদি কুইজের আনসারটা দিয়ে দিন, কারণ কুইজে যারা সঠিক উত্তর দিবেন এবং এই লাইভটি যারা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ কমেন্ট করবেন, সবার সবার জন্য না, তাদের মধ্যে একজনের জন্য আমাদের অনুজ প্রকাশনীর পক্ষ থেকে থাকবে একটি বই উপহার। সো জলদি কমেন্ট করুন। এবং আমাদের ফাহিম মোর্শেদ ভাইয়াকে যারা চিনেন সবাই জানেন, সবাই তো জানেন যে আমাদের ফাহিম মোর্শেদ ভাইয়া স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তো আপনাদের যদি ফাহিম ভাইয়ের জন্য কোনো কোয়েশ্চেন থাকে, নির্দ্বিধায় করতে পারেন। যে কোনো কোয়েশ্চেন স্কিল নিয়ে বা অনুবাদ নিয়ে বা বই নিয়ে যে কোনো কোয়েশ্চেন আপনারা করতে পারেন। ভাইয়া হচ্ছে আজকে আপনাদের কোয়েশ্চেনের উত্তর দিবে। হ্যাঁ ভাইয়া, তো আগের পয়েন্টটাতে আবারও ফিরে যাই আমরা বইয়ের হ্যাঁ, হ্যাঁ, শিওর। ইয়ে নিয়ে। তো ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, এটা একটা এন্ড মধ্যবিত্ত শ্রেণীর যে তরুণ লেখকদের কথা বলছিলেন, এই বলতে গেলে একটা সাজেশন, ছোট একটা সাজেশন নতুন যারা বই নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য, যে আহ, এই ফিল্ডে আর্নিং এর জন্য না আসাই বেটার। যদি আর্নিং এর চিন্তা করে আসে কেউ, বা এসেও করেছে, হয়তো ভাবছে যে পরে যে আর্নিং করতে পারবো বা এরকম কিছু, তাদের জন্য এটা হয়তো পারফেক্ট ফিল্ড না। তাদের কারো যদি আর্নিং এর ওইভাবেই চিন্তা থাকে, তাহলে তাদের উচিত যে কোনো একটা পার্টিকুলার স্কিল ডেভেলপ করে বা কোনো একটা পার্টিকুলার পাথ চুজ করে অন্য যে কোনো পাথে যাওয়া, আদার দেন বুক। বা অন্তত বাংলাদেশে সে যদি থেকে থাকে, বাংলাদেশে বাংলায় এই দেশে থেকে যদি কেউ পাবলিশ করতে চায়, সে যদি আবার বাইরের দেশের অডিয়েন্স হয়ে থাকে বা বাইরে বই পাবলিশ করতে চায়, বা ইবুক আকারে হয়তো অ্যামাজনে বা অন্য কোনো প্ল্যাটফর্মে যে সে ইবুক বা ডিজিটাল বুক আকারে সেল করতে চায়, সেটা আলাদা কথা। বাট নর্মাল বই অর্থে বই মেলায় প্রকাশের জন্য যদি বই, ওইটাকে যদি ইনকাম পার্সপেক্টিভে সে চিন্তা করে থাকে সেই দিকে, তাহলে সে খুবই একটা ভুল ডিসিশনে আছে। কারণ যদি বড় বড় লেখকদের কথা বলি, তারাও কিন্তু এইটাকে তাদের রুটি রুজি, মানে একদম ইনকাম সোর্স হিসেবে নিচ্ছে না। তারা হয়তো বইমেলা কেন্দ্রিক বই পাবলিশ করছে বা বছরের অন্য কোনো সময় বই পাবলিশ করছে, একটা বছরে একটা বিখ্যাত লেখকের বই একটা বা দুইটাই আসতেছে, সেও সেটাকে তাহলে তার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে তো নিতে পারবে না। তাকে তো রেগুলার একটা মাসে চলতে গেলে 20,000, 30,000, 40,000 ডিপেন্ড করে, তার একটা তো খরচ আছে। সেই খরচটা তো প্রতি মাসে কি পরিমাণ বই সেল হওয়া লাগে আপনি তাহলে চিন্তা করেন। যদি আমি 20,000 টাকা, 30,000 টাকা, যাদের হয়তো ফ্যামিলি হয়ে গেছে, আরো বেশি টাকা লাগে এক মাসে চলতে, 40-50,000 টাকা, এই টাকা তো ওই বইয়ের থেকে তারা পাবে না। এন্ড যদি আমি এক্সপেকটেশন শুরুতে একটু কম রাখি যে না আমার এখান থেকে আর্নিং ওয়াইজ চিন্তা হচ্ছে না, তখন আমি তাহলে কি ক্রাফটিং এর দিকে, আমি আমার 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 ক্রিয়েটিভিটির দিকে আরো বেশি ফোকাস দিতে পারবো। যে আচ্ছা, আমার বই এরকম লিখেছিলাম, আমার হয়তো 5টা পাঠক আছে, আমার হয়তো 10টাই শুধু পাঠক, কিন্তু 10টা পাঠকের মধ্যে থেকে 2-3 জন আমাকে এই ফিডব্যাক দিছে, আমি ওই ফিডব্যাক অনুযায়ী এগুলো এগুলো বুঝলাম, এগুলো আমি তাদের থেকে ভালো যেগুলো আমি পেয়েছি ওই ভালো জিনিসগুলোকে আরো ভালো করার ট্রাই করলাম, খারাপ যেগুলো আমি পেয়েছি আহ ওইগুলাকে আরো শুধরানোর চেষ্টা করলাম। যেমন আমার প্রথম দিকের অনুবাদে যতটা কাঠখোট্টা হতো, লাস্ট অনুবাদটা আমার কাছে মনে হয়েছে যে এটা আরেকটু সাবলীল হয়েছে। তো ওইটা আস্তে আস্তে তো সবারই ডেভেলপ হবে, স্বাভাবিক কথা। প্রত্যেকেই আসলে কাজ করে করেই তো শিখে। প্রথম প্রজেক্টই কারো ভালো হবে না, ইভেন কারো সিরিয়ালি এখনো কারো ভালো হচ্ছে না। এখনো আমার মনে হয় প্রচুর শেখার বাকি, প্রচুর আরো এক্সপেরিমেন্টিং এর ব্যাপার আছে। তো ওই এক্সপেরিমেন্টিংটা চালায় যাওয়া লাগবে। এন্ড এক্সপেরিমেন্টিংটা তখনই পসিবল যখন আপনার তুলনামূলক এক্সপেকটেশন লো। যে আমার এক্সপেকটেশন মনিটারি সাইডে না, আমার এক্সপেকটেশন আমি টাকা, আমি অডিয়েন্সের থেকে টাকা চাচ্ছি না, বা আমি চাচ্ছি না যে এক্স অ্যামাউন্ট অফ বই বিক্রি হোক, আমি জাস্ট চাচ্ছি যে নিজেকে ইভলভ করতে। কিন্তু এখানটাতেও একটা সমস্যা আছে যে হইতে পারে যে সে হয়তো প্রকাশককে ম্যানেজ করতে পারবে না, বা তো এটার জন্য ওই যে আগে লিখে 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 একটা সার্টেন ফ্যান বেস তৈরি করে আগে যখন বুঝে নিব যে আমার
একটা ভালো ফ্যান বেজ আছে, আমি কারণ প্রকাশক তো বিজনেস পার্সপেক্টিভে অবশ্যই চিন্তা করবে হুম হুম যে হুম। একটা অর্থলগ্নি করে একটা বই আনছে, তার কত টাকার সেল হবে বা কি। তো প্রকাশক তো ওইভাবে চিন্তা করবে, প্রকাশককেও যাতে আমি একটা কিছু বলতে পারি যে আচ্ছা আমার এত ফ্যান বেজ ছিল বা এত এরকম ছিল, এটা ও এটাই হতে পারে। আর তাছাড়া তো অনেকে এখন লেখকরা নিজেদের টাকা দিয়েও অনেক সময় পাবলিশ করছে বা নিজেরা ওই করে করছে, সেটাও অপশন হতে পারে যদি ওরকম ইনভেস্টমেন্ট থাকে। আচ্ছা, তো ভাইয়া দারুণ একটা অ্যাডভাইস আমাদের তরুণ লেখকদের দিয়েছেন। যদিও আমিও তরুণ লেখক এবং ভাইয়াও তরুণ লেখক, সো আশা করি আমি নিজে কাজে লাগাতে পারবো, আমার নিজেরই কাজে আসবে আইডিয়াটা। তো ভাইয়াকে ধন্যবাদ এত সুন্দর আইডিয়া শেয়ার করার জন্য। তো আহ, একজন আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমার সহ সঞ্চালক কমেন্ট করেছেন, ফাহিমের মৌলিক বই কবে পড়বো? একটু কোয়েশ্চেন আনসারটা যদি দেন। আমি মৌলিক বই নিয়ে খুবই ভয়ে থাকি যে মৌলিক বই যে করব ওইটা করার মতন স্পর্ধা যোগ্যতা হয়নি। তবে অনুজ প্রকাশনীর সাথে একটা ইবুক নিয়ে লিঙ্কডইনের উপর এটা নিয়ে কথা হচ্ছে, কাজও শুরু করে দিয়েছি আমি। তবে নাম এখনো ফাইনালাইজ হয়নি, বইয়ের কন্টেন্ট এখনো ফাইনালাইজ হয়নি, শুধু লিঙ্কডইনের উপর বইটা এটুকু বলতে পারছি যে লিঙ্কডইন নিয়ে। তো এটাই, এটা নিয়ে মৌলিক বইয়ের কাজ চলছে, দেখা যাক। আবার বই মেলার সময়ও তা আগায় দিল, তো এখনো মেলার আগে শেষ করা পসিবল হবে কিনা, হলেও সেটা কতটুকু কিভাবে হবে এটা নিয়েও নিজেও অ্যাকচুয়ালি কনফিউজ। যে হুট করে গতকালকে আমরা বইমেলার আপডেট জানতে পারি, গতকালকে বা গত পরশু দিন হয়তো, যে বইমেলা 17 ডিসেম্বর থেকে হচ্ছে। আহ, এখন একটা দিক দিয়ে ভালো নিউজ যে আমরা তো বই মেলার জন্য মুখিয়ে থাকি, তো 2টা মাস আগে বই মেলা পেলে ওটাও ভালো লাগে। আমরা যারা বই প্রেমী আছি তাদের কাছে মনে হয় যে বই মেলাটা এগিয়ে আসলে ভালো। তো ওইটাই যে মেলার মধ্যে আনার ইচ্ছা আছে, বাকিটুকু দেখা যাক। আচ্ছা ভাইয়া, হচ্ছে আমার স্ক্রিপ্টের আমার স্ক্রিপ্টে যে কোয়েশ্চেন গুলো আছে সেটা একটা আনসার আপনি আগে থেকে দিয়ে দিয়েছেন। তাও যদি আমার আবারও করি, তো সবাই হ্যাঁ হয়তো আজকে নিউজটা শুনেছেন, এই বছর যে বইমেলাটা হবে, মানে এই বছর না এই সিজনে যে বইমেলাটা হবে, সেটা হচ্ছে 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত হচ্ছে। অর্থাৎ 2025 সালে আমরা দুইটা বইমেলা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 25-এর শুরুতে পেলাম, আর একটা হচ্ছে 25-এর শেষে পাচ্ছি। তো আমরা বলতে পারেন লাকি। তবে আমি যদি বর্তমান সিচুয়েশন, তারপরে বর্তমান মার্কেট, বর্তমান ইন্ডাস্ট্রি সবকিছু বিবেচনা করে যদি বলি, 17 ডিসেম্বর অর্থাৎ প্রায় 1.5 মাস আগিয়ে এনেছে। তো এই ডিসিশনটা কেমন প্রভাব ফেলতে পারে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের মার্কেটে এবং পাঠকদের মাঝে, কেমন হচ্ছে প্রভাবটা ফেলতে পারে, এটা রেজাল্ট কেমন হতে পারে, প্রেডিকশন যদি দেন। আর পাশাপাশি হচ্ছে বইমেলাটাকে সুন্দর করার জন্য আমাদের কি করণীয়, এটা যদি একটু শেয়ার করেন। আহ প্রতিবার যেটা হয় বইমেলায় ফেব্রুয়ারিতে শুরু হলে তো জানুয়ারি থেকে বইমেলার একটা আমেজ শুরু হয়ে যায়। জানুয়ারি থেকে বিভিন্ন বইমেলা কেন্দ্রিক অফার আমরা দেখতে পাই বিভিন্ন প্রকাশনীতে বা বিভিন্ন গ্রুপে, বা বিভিন্ন কন্টেস্ট গুলো আমরা দেখতে পাই। তো এখন যেহেতু আমরা ডিজিটাল মিডিয়াই বেশি কনজিউম করছি, তো ওই জিনিসগুলা আমি আপনি এখানে আমরা ডিসকাস না করলেও যারা শুরু করে দেওয়ার বা যারা হয়তো বইয়ের গ্রুপ চালায়, বিভিন্ন রাইটার্স ক্লাব হতে পারে, বই নিয়ে আরো বই প্রকাশক এখানে আছে, অ আ ক খ অনেকগুলো ইভেন্ট লঞ্চ করেছে দেখলাম। তারপরে বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন কাজ করছে। তো যারা বই নিয়ে আরো কাজ করছে তারা দেখা যাচ্ছে যে তারা কিন্তু ইভেন্ট আগে আনবে। কিন্তু হ্যাঁ, যেহেতু আমরা একটু আগে আর্লি নিউজটা পেয়ে গেছি, তো তাদের জন্য ইভেন্ট গুলাকে ওইবারের মতন, কারণ আমি একটা জিনিস গুছায় রাখছি যে আমি 2-3 মাস ধরে একটা ইভেন্ট প্ল্যান করব, একটা জিনিস হুট করে করে ফেললেই তো ইভেন্ট গুলা করা বা ডিজিটালি করাটা তো একটু টাফ, ওইখানেও তো প্ল্যানিং লাগে। হোপফুলি এখন থেকে শুরু করে দিলে নভেম্বরের দিকে যদি যে প্ল্যানিং ট্যানিং করা যায় ওই অনুযায়ী, এগেইন ওই ফেব্রুয়ারিতে আগে যেমন অফার গুলো দেখতাম বা আগে শো হতো, বিভিন্ন লাইভ শো বইমেলা কেন্দ্রিক বা বইমেলার কন্টেন্ট গুলোকে প্রমোট করে, ওইটা একটা হতে পারে। বই মেলার মধ্যে কি প্রভাব আসবে এটা তো আসলে আহ, প্রকাশকরা ভালো বলতে পারবে, আমরা অত জানি না। বাট এমনি পাঠক হিসেবে যদি বলতে চাই বা এমনি বই মেলায় যে বই মেলা এনজয় করা একজন মানুষ হিসেবে যদি বলি, যেহেতু শীতকালে বই মেলা, তো আমার মনে হয় যে মানুষের ভিড় অনেক একদম মানে থাকবে। গরমের জন্য অনেক সময় দেখা যায় যে ফেব্রুয়ারিতে বই মেলা বা আহ করোনা টাইমে যেটা হলো যে মার্চ এপ্রিলের দিকে ওই সময় হলো, তো আহ, একটু গরমের দিকে হলে নিজেরাও ঘুরতেও একটু হ্যাসেল হয়, দিনের দিকে যেতে চায় না কেউ, শুক্রবারেও দেখা যায় যে বিকালে সন্ধ্যায় ভিড় করতেছে মানুষ। সেশন করা যায় না। হ্যাঁ, ওইভাবে করে সারাদিন থাকা যায় না, একটা প্রবলেম হয়ে যায়। কিন্তু এখন যেহেতু একদম পুরো মানে মেইন পিক পিক উইন্টার মোমেন্টে আমাদের বইমেলাটা হচ্ছে, যে
হুম, হুম, হুম। পরিপূর্ণ কনকনে শীতের যে সময়টাতে। তো হোপফুলি ঘুরে মজা পাওয়া যাবে, কিন্তু আমরা তো চেষ্টা করবো যে আমাদের যাতে বইও সেল হোক। শুধু পাবলিক হুম, আসলো, হুম, হুম, ঘুরলো, হুম। ফিরলো, তারা এটাকে ঘুরে ফিরে চলে গেল, আর একটা ঘোরার প্লেস যাতে না হয়ে যায়। কিন্তু আসুক, মানুষ আরো বেশি আসলে, 10 জন মানুষ যদি বেশি আসে, 10 জনের থেকে 2 জনও যদি বই কিনে, 2টা বই বেশি বিক্রি হইলেও ওইটা আলটিমেটলি যে আমার লাভ। যে 10 জন বেশি মানুষ আসছে, 2টা হইলেও বেশি বই বিক্রি হয়েছে, এটা আমার লাভ। তো ওই দিক দিয়ে আশাবাদী যে মানুষ যেহেতু বেশি আসবে, হোপফুলি দেখা যাক কতটুকু কি হয়। আচ্ছা, তো ভাইয়া আমাদের একজন সিনিয়র লেখক, আমাদের অনুষ প্রকাশনীর সবচেয়ে সিনিয়র লেখক বলতে পারেন, কয়েস সামি ভাইয়া। উনি খুবই দারুণ সব বই থ্রিলার লিখেছেন আমাদের প্রকাশনীতে। তো ভাইয়া আপনাকে একটা কোয়েশ্চেন করেছেন, বাংলাদেশের কার অনুবাদ আপনার ভালো লাগে, কেন ভালো লাগে? আপনার কাছে কোয়েশ্চেন। বাংলাদেশে অনুবাদ 2 জনের অনুবাদ খুবই ভালো লাগে, একজন আলভি আহমেদ, আর আরেকজন যার অনুবাদ একটু আগে বলছিলাম পড়ছি, বইটা আমার সামনেও আছে, আমি একটু দেখাই। আহ, একটা সেকেন্ড, বইটা আমার সামনে আছে। বইটা এই যে, এটা ড্রাকুলা লুথফুল কায়সার ড্রাকুলা। ভাই। হ্যাঁ, এটাও আমার খুবই, ওই যে বললাম যে রিসেন্টলি শুরু করেছি। তো এনাদের বই ভালো লাগার ওই যে যেটা কারণ, যে আমরা হয়তো এই বইটা আমি ইংলিশেও পড়েছি বা বইয়ের কন্টেন্ট আমি জানি, কিন্তু এই আলভি আহমেদ ভাইয়ের কথা যদি স্পেশালি বলি, বা লুৎফুল কায়সার ভাইয়ের কথা যদি বলি, ওনাদের অনুবাদের যে একটা এতটা সাবলীল ভাবে লেখেন, স্পেশালি আলভি আহমেদ ভাইয়ের যে মুরাকামির বইগুলা অনেক ফেমাস, আমরা যারা বাতি ঘরে যাই তারা দেখি রেগুলার। তো ওইখানে দেখা যায় যে ওই বইটা পড়লে মনে হয় যে এটা টোটালি আলাদা একটা আমি বই পড়ছি। টোটাল সাবলীল ভাবে উনি এত মৌলিক ভাবে ওইটাকে রিপ্রেজেন্ট করে। লেখার ধরনটাও এত সাবলীল। কোনো একটা ইংরেজি টার্মের বা কোনো একটা ইংরেজি ফ্রেজের অর্থকে বাংলায়, বাংলা ভাষাভাষীদের কাছে একদম খুব ক্লোজ করে দেওয়ার, খুব কাছের যে মনে হয় যে ল্যাঙ্গুয়েজটা মনে হয় যে খুব রিলেট করতে পারছি এটার সাথে, অনুবাদের বাইরে যে করে। তো এই জন্য এই 2 জনের লেখা আমার কাছে, অন্তত আমি অনুবাদ যাদেরটা পড়ি তাদের মধ্যে এই 2 জনের একটা খুব। আচ্ছা, বেশ ভাইয়া। আচ্ছা, তো আমি যদি এখন এখন একটু আমার কথা বলি, আমার হুম, লেখা বই যারা পড়েছেন তারা সবাই জানেন যে আমি থ্রিলার লিখলেও থ্রিলারের মধ্যে একটা মেসেজ রাখি। মেসেজটা কেমন? আমি হচ্ছে কোনো একটা পক্ষে হয়ে কথা বলি, মানে কোনো একটা ভিকটিম বা কোনো একটা পক্ষে হয়ে কথা বলি। তো আমি এখন এই লাইভে আমি লেখকদের পক্ষ হয়ে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে, আচ্ছা ভাইয়া, একটা সময় যখন ছিল, আহ, কোন একটা ভালো বই মানুষ খুঁজে খুঁজে পড়ে নেয়। এখন কিন্তু সেই যুগটা নাই। এখন যদি আপনি একটা ভালো বই লিখেছেন কিন্তু সেটা সবার কাছে পৌঁছায় নাই, তাহলে কিন্তু আল্টিমেটলি বইটা কেউ পড়েই নাই, বলতে গেলে কেউ পড়বেই না। তো এখন টাইমটা হচ্ছে এরকম। তো এখন তো সেটার জন্য আমাদের কি দরকার? আমাদের নিজেদের বইগুলা নিজেদের প্রমোট করা দরকার। অ্যাজ এ লেখক আমি যে বই প্রমোট করবো না এমনটা না। আমার নিজের বই আমাকে নিজেকে প্রমোট করতে হবে। বাট আমি কিছু কিছু ক্ষেত্রে অনেকের মেন্টালিটি এমন দেখেছি যে লেখক যদি নিজের বই নিজে প্রমোট করে তাহলে সে লেখক কিভাবে হলো? সে হচ্ছে সেলসম্যান হয়ে গেল। এই ধরনের মেন্টালিটিকে আপনি কিভাবে ডিফাইন করবেন যদি একটু বলেন? আহ প্রত্যেকেই তো অনলাইনে এখনকার টাইমে, যারা দেখা যায় যে শুধু এখন বইটাও তো দিন শেষে একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা একটা সৃজনশীল প্রোডাক্ট, বাট আলটিমেটলি তো একটা প্রোডাক্ট, ওইভাবে করে তো চিন্তা করা লাগছে। বই প্রোডাক্ট কারণ এটার গায়ে তো একটা অবশ্যই মূল্য লেখা আছে, একটা এমআরপি লেখা আছে, এই জন্য তো বই একটা প্রোডাক্ট। এখন যারা অনলাইনে, বিভিন্ন মানুষ বিভিন্ন বিজনেস করে, কিছু আপুরা হয়তো শাড়ির বিজনেস করে, কেউ হয়তো জুয়েলারি বিজনেস করছে, কেউ হয়তো অনলাইনে গ্যাজেট বিক্রি করছে। আহ আপনি যে হেডফোন পরে আছেন, এই হেডফোনটা বিভিন্ন কোম্পানি সেল করছে। আপনার মাথার পেছনে যে হুম, হুম। ওয়াল বোর্ড, ওয়াল আর্ট গুলো দেখা যাচ্ছে, এটাই একটা জায়গায় সেল করছে। তো যারা যারা পার্টিকুলার যে প্রোডাক্টটা সেল করছে, যে এই বিজনেস ওনার, সেই বিজনেস ওনারের ওয়ালে গেলে, তার ফেসবুকে যাই, তার লিঙ্কডিনে যাই, তার ইনস্টাগ্রামে যাই, শুধু খালি সেই রিলেটেড কন্টেন্টই তোমরা দেখতে পাই। কেউ যদি কোনো বিজনেস ওনার হয়ে থাকে, বা কেউ যদি তার আহ, নিজস্ব একটা কোনো পেজ থেকে থাকে, যে পেজের মাধ্যমে তার একটা প্রোডাক্ট বিক্রি করছে, ওই হিসেবে যদি চিন্তা করে দেখি যে বইও তো একটা ওরকমই প্রোডাক্ট, যে এখানে সেল করে যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন এই জায়গা থেকেও থেকে থাকতেছে যে আচ্ছা, বই তো তাহলে প্রকাশকের ওই অ্যাঙ্গেলে ই করা উচিত, প্রমোশন করা উচিত। তো ওইটা আমিও আমিও ওই দিক দিয়ে মনে করি যে হ্যাঁ, প্রকাশকের সাইডে থেকে একটু বেশি প্রমোশনটা একটু বেশি হওয়া উচিত প্রকাশকের সাইডের থেকে। যে প্রকাশক বা প্রকাশনী তারা, কারণ তাদের যেহেতু পেজ আছে, বা তাদের যেহেতু
আছে, অপশন আছে, তারা অ্যাড চালাক বা তারা করুক। আর সেই সাথে রাইটার তার ফ্রেন্ড সার্কেলের কাছে বা তার তার নিজের সাইডে থেকে রাইটারও যে তার মানে আমি বসে থাকতে বলছি তা না, রাইটারও সেল করুক। বাট ওই যে রেশিওটা একটু যদি করে দিতে বলেন, যে প্রকাশককে একটু বেশি আমি বলবো যে প্রকাশক বা প্রকাশনীর পেজের থেকে একটু বেশি প্রকাশক প্রমোশনটা চালিয়ে যায়, প্যারালালি রাইটার ওইটা একটু শেয়ার দিয়ে দিয়ে যান, যাতে রাইটারকে সেলসম্যানও না লাগে, রাইটারকে জাস্ট মনে হবে যে ওকে সে প্রকাশনীর পোস্ট গুলো একটু শেয়ার দিয়ে যাচ্ছে। আর রাইটার বেশি ফোকাস করা উচিত ওই যে যেটা একটু আগে বললাম, যে পার্সোনাল ডেভেলপমেন্ট বা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েশন, যে আমার নামে যাতে আমার ফেস ভ্যালুর সাথে বা আমার নামের সাথে, যেমন আপনার সাথে আপনি বললেন যে থ্রিলার নিয়ে কাজ করছেন, থ্রিলারেরই একটা ধারা হয়তো বজায় রাখতে চাচ্ছেন, যে ওকে আমি মৌলিক থ্রিলার নিয়ে কাজ করতে চাচ্ছি ইনেরও, আমি তো শুরুতেই নাজিমুদ্দিন হতে পারবো না, আমি শুরুতে ওনার মতন হওয়ার হয়তো চেষ্টা করতে পারি, আমি শুরুতেই ড্যান ব্রাউন তো হতে পারবো না, বাট ওনার মতন করে ওনার বই পড়ে পড়ে কিছু একটা করে 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 ট্রাই করে করে যে দেখা যাক 5 বছর বা 10 বছর পর আমি আমার কাছে নিয়ে যেতে পারি। ওইটাই। আচ্ছা, তো ভাইয়া আপনার পরিচয়, আপনি একজন অনুবাদক, আমার পরিচয় আমি একজন ছোটখাটো লেখক। বাট লেখক বা অনুবাদকের আগে আমরা একজন পাঠক। সো আমি একটা ছোট্ট যদি আপনার কাছে একটা অনুভূতি জানতে চাই, ধরেন কোন একটা নতুন বই, এমন হয় না একটা নতুন বই প্রকাশ হয়েছে, সেই বইটা নিয়ে আপনার খুব ইন্টারেস্ট, এখন সেই বইটা আপনার বাসায় আসা আগ পর্যন্ত বা আপনার হাতে আসা আগ পর্যন্ত আপনার ফিলিংটা কেমন থাকে বা আপনার প্রসেসিংটা কেমন থাকে, এটা যদি একটু শেয়ার করেন। বাংলাদেশি যদি কোনো বই হয়ে থাকে, সেটার জন্য তো অপেক্ষা করি যে কোন প্রকাশনীর পেজ বা কোন বইয়ের পেজে আগে প্রি অর্ডার দিবে। বিশেষ করে আমি যেমন সাদত হোসেন ভাইয়ের খুবই বড় ফ্যান, তো ওনার বই যখন আসে দেখা যায় যে আমি ট্রাই করি প্রি অর্ডারে নেওয়ার। বা যদি বইমেলায় যে কিনি যে আচ্ছা ভাইয়ের অটোগ্রাফ লাগবে, তো অটোগ্রাফ কেন্দ্রিক একটা খুব আমার এই থাকে যে অটোগ্রাফের সাথে কিছু একটা যে লিখে দেয়, ওই জিনিসটা আমার কাছে খুবই প্রেশিয়াস লাগে। বা অনেক সময় বাংলাদেশে রাইটারদের অনেক ইনোভেটিভ মার্কেটিং আমরা দেখি, দেখি বা এমনিও ইয়াঙ্গেলে প্রমোশনের জন্য যে হয়তো পারে যে বইয়ের সাথে যে চিরকুট লিখে দেয়, চিঠি লিখে দেয়, বা বইয়ের সাথে রাইটাররা যেই প্রি অর্ডারের বইয়ের সাথে বিশেষ করে এগুলো আরো বেশি হয়, যে অটোগ্রাফ বা চিরকুট বা কোনো একটা পার্সোনালাইজড মেসেজ, এটা যেটা দেয়, ওই জিনিসটা নিয়ে আমি বইয়ের সাথে বই নিয়ে তো আগ্রহ থাকছে, বই তো আমি পাচ্ছি আমি জানি, কিন্তু প্রি অর্ডারের বইয়ের ক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন প্রকাশনী বা বুকশপ তারা যেটা করে যে প্রি অর্ডার বইয়ের সাথে হয়তো একটা চাবি টিং দেয়, প্রি অর্ডার বইয়ের সাথে একটা মগ দিয়ে দেয়, অনেক সময় টি শার্ট দেয়, অনেক সময় যে লেখা দেয় চিরকুট দেয়, ওইটা বড় কিছু হোক বা যাই হোক, লেখকের লেখা কোনো একটা ছোঁয়া, যেমন সাদত হোসেনের এবছরের একটা বইয়ের, সেটাতে বইয়ের সাথে একটা চিঠি মতন দিয়েছিলেন, বুঝছেন? তো একটা ওই চিঠিটা পেয়ে এত ভালো লেগেছে যে বইয়ের থেকেও চিঠিটা পাওয়ার আনন্দ অনেক বেশি। তো ওই প্রসেসিং টাইমটা বাংলাদেশি যে কোনো বই হলে, আর বিদেশি বই হলে তো অপেক্ষা থেকে যে ওইটার কোন এডিশন বাংলাদেশে আসবে বা কোন কম দামি এডিশন বাংলাদেশে আসবে, যেটা কম খরচে নিয়ে যাওয়া যাবে কোনো একটা জায়গা থেকে। But এটাই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ অনেক আপনাকে আপনার আপনার এক্সপিরিয়েন্সটা বা আপনার অনুভূতিটা শেয়ার করার জন্য। আচ্ছা, তো ভাইয়া বইমেলা নিয়ে তো আপনার অনেক ইন্টারেস্ট, অনেক প্ল্যানিং আছে, অনেক ইন্টারেস্ট আছে। তো আগামী বই মেলায় আমরা কি আপনার কোনো মৌলিক বই পেতে যাচ্ছি, যদি একটু বলেন। আগামী বইমেলায় ওই যে যেটা বললাম যে অনুজ প্রকাশনীর সাথে কথা হচ্ছে, দেখা যাক, কারণ বইমেলাটা যেই সময় আমার কথা হয়েছিল সেই সময় জানতাম বইমেলা ফেব্রুয়ারিতে। তো ওইটা অনুযায়ী যে প্ল্যানিং ছিল বা ওই বইমেলা কেন্দ্রিক যেই ইটা ছিল, এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে, কারণ গতকালকেই যেহেতু অ্যানাউন্সমেন্ট এসেছে, এটার পরে আর কথা হয়নি আমার। বাকি আমার তো চেষ্টা থাকবেই যে বইমেলার আগে যদি মৌলিক বই বা নিজের বই এনে ফেলা যায়, সেটা তো অবশ্যই লেখক হিসেবে ভালো। আর সেটা যদি নাও হয়, নট অ্যাজ এ রাইটারই যে আমি যেতে চাচ্ছি বইমেলায় এমন না। বইমেলা লেখক হই, পাঠক হই, লেখক পাঠক না হই, শুধু দর্শনার্থী হই, সবার জন্যই তো ওইটা একটা সেলিব্রেশনের টাইম ওই জিনিসটা, কারণ হুম, হুম। বছরে আমরা একবার পাই। বা বছরে একবার পাই বলতে গেলে সিজনে একবার পাই, এই বছর হয়তো 2 বার পাচ্ছি, বাট সিজন হিসেবে তো একটাই পাচ্ছি, আমি তো ডে ওয়াইজ হিসেব করলে তো 1 মাসই পাচ্ছি, কারণ আগের বছরে যেহেতু আবারও সেই ফেব্রুয়ারিতে তো আর আমি বইমেলা পাচ্ছি না। তো ওই হিসেবে চিন্তা করে দেখলে যে বছরে যদি একবারই সবাই মিলে একসাথে যে বই প্রেমী যারা একটা সার্কেল আছে আমরা, আমরা যাই 5-7 জন মিলে যে আমরা বইটই কিনি। এক একজন আবার অনেক সময় আছে যে আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ থ্রিলার বই পড়ে, সে শুধু থ্রিলার বই কিনে, আমি আবার যেটা বললাম যে আমি সাদাত হোসাইনের বই পড়ি বেশি, বা এই জনরা যে একটু ক্লাসিক বা একটু
রোমান্টিক উপন্যাস বা এরকম টাইপের এগুলো আমি হয়তো কিনছি, দেন আবার এক্সচেঞ্জ করে দেওয়া হয়। তো ওই একসাথে সবাই মিলে যাওয়া, বইমেলায় আমি শীতের সময় যে এনজয় করতে পারতেছি, পুরো এক্সপিরিয়েন্স নিতে পারছি, এটার জন্য বেশি অপেক্ষা করে আছি। আর বইটা তো, হ্যাঁ বইয়ের জন্য তো আছেই, বইয়ের জন্য তো অপেক্ষা থাকবেই, কিন্তু বইমেলা দেয় সবচেয়ে বেশি এক্সাইটেড। বইমেলা হোক, বইমেলায় যাবো, আচ্ছা বাকি বই কিনি পড়ি যা হোক, বাকি সব পরে, বইমেলায় যাবো। আচ্ছা, তো ভাইয়ার যেটা কথা সেটা হচ্ছে, সেটা যদি মোরাল অফ দ্য স্টোরি বলি, আহ হুম, বইমেলায় আমরা লেখক হই বা পাঠক হই, বইমেলায় যাবোই। হ্যাঁ, বইমেলা হচ্ছে আমাদের বইমেলা প্রাণের মেলা, আর বইমেলা এটা হচ্ছে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার মেলা। তো আমরা যাবোই। আমরা যাবো। তো আমরা আমাদের আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আমরা লাইভের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবার কমেন্ট যদি দেখিস আমাদের সাথে কারা কারা আছে। আমাদের সাথে আছে নাইমা আপু, আমাদের সাথে আছে মুসাফির ভাইয়া, আমাদের সাথে আছে প্রতি আপু, আমাদের সাথে আছে কয়েস সামি ভাইয়া, আসমা আপু আছেন আমাদের সাথে, সিমরান আপু আছেন আমাদের সাথে, আরো একজন আছেন আমার বন্ধু লেখক আব্দুল্লাহ সাকিব। আরো অনেকে আমাদের এই লাইভটিতে ছিল। আমি খুবই চিন্তিত ছিলাম যে আমরা যে 2 বছর পর আমাদের যে থ্রিউনস পডকাস্ট সিজন 2 টা আনছি। 2 বছর পর বলতে গত বছর আমাদের একটু ব্যস্ততা ছিল, এই জন্য আমরা আনতে পারিনি। তো 2 বছর পর যে আমাদের সিজন 2 টা এনেছি, তো আমি খুব টেনশনে ছিলাম যে এই লাইভটি আদৌ কাজ করবে কিনা, বা পাঠকদের কাছে বা অডিয়েন্সদের কাছে পৌঁছাবে কিনা। তো এটা নিয়ে একটু খুব চিন্তিত ছিলাম। বাট লাইভ চলাকালীন আমি যে রেসপন্সটা দেখেছি, এটা খুবই আমি খুশি হলাম। অনেকে কমেন্ট করেছে, অনেকে লাইভটি জয়েন করেছে, দেখেছে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের লাইভটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। ফাহিম ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে আমাদেরকে মূল্যবান একটা সময় দিয়েছেন। আহ ভাইয়া, যদি আপনি পাঠকদের উদ্দেশ্যে লাস্ট কোনো মেসেজ দিতেন। আহ প্রথমত তো থ্যাংক ইউ থ্রি অনুজ পডকাস্ট। আপনাদের বাকি প্ল্যানও আমি জানার জন্য আগ্রহী, যে বাকি পরের এপিসোড গুলোকে আসবে, বা বাকি এই মেলা কেন্দ্রিক আপনাদের আরো কি প্ল্যান আছে। হোপফুলি আমরা আপনার অনুজ প্রকাশনীর পেজে সবগুলো ইনফরমেশন আমরা পেয়ে যাব পরবর্তীতে আরো কি কি হচ্ছে। এবং ধন্যবাদ আমাকে ডাকার জন্য। বই নিয়ে কথা বলতে তো বরাবরই ভালো লাগে, বই নিয়ে আড্ডা দিতে ভালো লাগে। পাঠকের জন্য মেসেজ এটাই যে একটু বেশি বই পড়ুন, বই মেলায় আসুন। আহ, বই কেনার জন্য না হলেও বই মেলায় এসে, কারণ এই জিনিসটা আমি নিজেও দেখেছি অনেক সময়, যে আমার কাছে টাকা নাই, বা আমি হয়তো বই মেলা বই কেনার প্ল্যান নিয়ে যাইনি, বই মেলা গিয়েছি, ঘুরছি, ঘুরতে ঘুরতে কোন একটা টাইমে মনে হচ্ছে যে ওকে, একটা বই হয়তো কিনে নিয়ে যাই। একদমই খালি হাতে চলে যাবো, এত দূর আসছি শাহবাগ পর্যন্ত, যাওয়ার পথে একটা বই হয়তো কিনে নিই। তো ওই জিনিসটা সাবকনসিয়াসলি হয়ে যায়, ইন্টেনশনালি হয় না। আনইনটেনশনালি হয়তো একটা বা দুইটা বই কেনা হয়ে যায়। তো ওই একটা বা দুইটা বই করে করে যদি সবাই একটু কেনার করে, তাহলেও তো এতজন মানুষ আশায় থাকবো, অপেক্ষায় থাকবো বইমেলা আপনাদের সবার সাথে দেখা হোক, স্পেশালি জাহিদ ভাইয়ের সাথে। মেলা ছাড়া দেখা হয় না, অনেকের সাথেই আছে যে তাদের সাথে তারা ঢাকার বিভিন্ন জায়গায় থাকে, তো বইমেলা ছাড়া তাদের সাথে দেখা হওয়ার সুযোগ পাওয়া যায় না। তো আমি ওই আসলে থাকবো যে সবার সাথে ঢাকার বাইরেও যারা থাকি বা ঢাকার ভেতরে যারা থাকি, ব্যস্ততার মধ্যে হয়তো দেখা সাক্ষাৎ হয় না। ডিসেম্বর মাস যেহেতু অনেকেরই ছুটি থাকবে, হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন ঈদের ডিসেম্বরে একটা যেহেতু ছুটি পাওয়া যায়, সে ছুটির টাইমটাতে আশা করা যায় বইমেলায় আমাদের সবার দেখা হয়ে যাবে। আচ্ছা, ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়ার কাছ থেকে আমরা আজকে অনেকগুলা অ্যাডভাইস শুনেছি, অনেকগুলা ওপিনিয়ন শুনেছি, আর বইয়ের খবর শুনেছি, অনেক অনুভূতি শুনেছি। তো আজকের এপিসোড এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।